আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকেও আমরা একটু ঘুরতে বের হয়েছি। প্রতিদিন আসলে ঘোরার সুযোগ হয় না, সপ্তাহে দু একদিন ঘুরতে বের হওয়া যায়। তো আজকে মূলত আলাপ করব হচ্ছে যারা ইউরোপে সন্তানদেরকে নিয়ে আসতে চান বা পরিবার নিয়ে আসতে চান, এরপরে আবার তাদেরকে কখন দেশে নিয়ে যাবেন, তাদেরকে কিভাবে কোরআন শিক্ষা দিবেন। বিশেষ করে এই ভিডিওটা আমি একটা রিকোয়েস্টে তৈরি করতেছি। আমার এক পরিচিত ভাই, যিনি ইটালিতে থাকেন, তিনি আমার কাছে বলছেন যে আমরা যারা ইউরোপে চলে আসছি, আমরা ইউরোপ থেকে এবং এসে দেখতেছি যে অ্যাজ এ মুসলিম এটা আমার জন্য উপযুক্ত জায়গা না। বাট যেহেতু আমি অনেক টাকা ইনভেস্ট করে এখানে আসছি, এখন আমি যদি সেফলি এক্সিট নিতে চাই, এক্সিট প্ল্যানটা কি হইতে পারে, ইউরোপ থেকে আমি কিভাবে দেশে যাইতে পারি, কতদিন এখানে থাকবো। একই সাথে অনেকেই চান যারা হচ্ছে সন্তানদেরকে দেশ থেকে হাফেজ বানায়া তারপরে আবার ইউরোপে আনবেন, কত বছর ইউরোপে থাকবেন, কোন বয়সে দেশে যাওয়া উচিত, কোন বয়সে দেশ থেকে আবার সন্তানদেরকে আনা উচিত। এই বিষয়গুলো নিয়ে আমি যেটা প্ল্যান করতেছি আমার সন্তানদের ক্ষেত্রে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার প্ল্যান আপনার মতো করে ভিন্ন হইতেও পারে, বা হচ্ছে যে আমি ভবিষ্যতে কি করব সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি কতদিন, আল্লাহ তাআলা আমার রিজিকে কতদিন এই দেশ লিখে রাখছেন, এবং আমি চাইলেও যাইতে পারবো কিনা সেটা হয়তো বা সময় বলে দিবে। বাট আমি একটা প্ল্যান বলবো যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হইলো, কেউ যদি ইউরোপে চলে আসেন, বিশেষ করে যারা প্র্যাকটিসিং মুসলিম, যিনি তার স্ত্রীকে পর্দায় রাখতে চান, তার ভবিষ্যৎ প্রজন্ম, তার মেয়ে, ছেলে, তারা ইসলামী লাইফস্টাইল মতো চলবে, তাদের ক্ষেত্রে আসলে ইউরোপের যে পরিবেশটা, এটা খুবই মারাত্মক হতাশাজনক। এবং মানুষ, অনেক জিনিস এরকম আছে যেটা মানুষ এমন সময় বুঝতে পারে যখন আসলে তার আর করার কিছু থাকে না। যেমন আমি ইটালিতে ইমামতি করার সুবাদে আগে যখন ইমামতি করতাম, অনেক মানুষের সাথে কথা বলতাম। তারা অনেক আফসোস করে যে বলে, হুজুর আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, এখানকার কালচারে সে অভ্যস্ত হয়ে গেছে, সে মেয়েদের সাথে মেলামেশা করে, সে আহ, দুষ্ট পানি পান করে। আবার মেয়েদের ক্ষেত্রেও মেয়েরা দেখা যাচ্ছে যে অল্প স্বল্প কাপড়, হাফ প্যান্ট পরে ঘুরতেছে। বাট আইনের কারণে বাবা মেয়েকে কোনো শাসন করতে পারতেছে না। তো এই বিষয়গুলো আমি অনেক মানুষকে দেখছি, যার কারণে আমার প্ল্যান হইল আমার বড় ছেলের বয়স 10 বছরের আগেই আমি এখান থেকে তাকে দেশে নিয়ে যেতে চাই, এবং দেশে নিয়ে তাকে দিন শেখাইতে চাই। তারপরে আমি আসলে তাকে আর এখানে আনতে চাই না। বাট সে যখন প্রাপ্তবয়স্ক হবে, বাংলাদেশে সে পড়াশোনা শেষ করবে, সে চাইলে আবার আসতে পারবে, যেহেতু তার ইটালিয়ান পাসপোর্ট আছে। আর এই টাইমটাতে আমিও দেশে থাকার চেষ্টা করব। আমি চাই আমার সন্তানটাকে আমার কাছাকাছি রেখে মানুষ করতে। তবে যদি দেশে যাওয়ার পরে আমার ফাইনান্সিয়াল কোনো ক্রাইসিস হয়, আমার আবার আসতে হয় ইটালিতে, তাহলে হয়তো আমি মাঝে মধ্যে আসবো, আমি কাজের জন্য আসবো। বাট আমি আমার ফ্যামিলিকে থাকার জন্য আনবো না। হয়তো বা আমরা কখনো ঘুরতে আসতে পারি, বা ডকুমেন্টটাকে স্বাভাবিক রাখার জন্য 2 বছর পর একবার আমরা 1 মাসের জন্য বেড়াইতে আসতে পারি। এইরকম আমার একটা প্ল্যান আছে। তো যারা চান যে, আরেকটা কথা বলে রাখি, যারা ইটালিতে ফ্যামিলি আনেন নাই, ইয়াং, আপনি চাচ্ছেন যে আপনি চলে যাবেন, আপনাদের ক্ষেত্রেও আমার পরামর্শ হলো এটা যে আপনি ইটালিতে আসার পরে যেহেতু চলে আসছেন, আপনাকে মিনিমাম 10 বছর কাজ করতে হবে, এবং খুবই পরিশ্রম করে কাজ করতে হবে, যাতে করে আপনি যে 20 লাখ বা 25 লাখ টাকা দিয়ে আসছেন, এই ঋণটা আপনি আগে শোধ করতে পারেন। পাশাপাশি আপনি ভবিষ্যতে বাংলাদেশে কি করবেন সেটার জন্য কিছু সেভিংস করতে পারেন, এবং আপনি ইটালিতে যা কাজ শিখতেছেন সেইটার মতো করে বাংলাদেশে কোনো কাজের অপরচুনিটি আছে কিনা, বা বাংলাদেশে যায় আপনি ধরেন কোনো রেস্টুরেন্ট করা, বা কোনো এখানে যে কাজটা শিখছেন, অবশ্যই এখানে আপনি এমন কিছু শিখছেন যেটার বাংলাদেশে ভ্যালু আছে। সো ওই কাজের উপরে বাংলাদেশে কোনো বিজনেস করা, এইগুলি আপনি যদি করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। অথবা আপনি আরেকটা ভালো, সবচেয়ে সহজ আইডিয়া যেটা আমার কাছে মনে হয়, আপনি যদি বাংলাদেশে জায়গা কিনে রাখেন, 5 বছর পর কিন্তু সেই জায়গার দাম বাড়বে, এবং সেই জায়গা বিক্রি করে আপনি যদি একটা বাড়ি করতে পারেন, আমার কাছে মনে হয় বাংলাদেশে সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট হলো বাড়ি। আপনি যদি বাড়ি করতে পারেন, এবং আমি এরকম জানি অনেকের যারা বাড়ি ভাড়া দিয়েই চলে, এবং সেই বাড়ি ভাড়া থেকে যদি আপনার মাসে, ঢাকা শহরে যদি আপনার বাড়ি হয়, মাসে যদি 50,000 টাকা আপনি ভাড়া পান, তাহলে কিন্তু সেই টাকা দিয়ে আপনি বাংলাদেশে খুব আরামসে থাকতে পারবেন। আবার এইখানে যারা ইউরোপে যারা আসেন, তাদের পরিশ্রমের যে ট্রেনিংটা হয়,
এই ট্রেনিং কাজে লাগাইলেও আমি মনে করি বাংলাদেশে অনেক ভালো কিছু করা সম্ভব। তারপরে ধরেন আপনি আরেকটা বিষয় আমি বলে রাখি, অনেক মানুষ যারা ইটালিতে আসছে, আসার পর তারা বলে যে বাংলাদেশে সেফটি নাই, বাংলাদেশে মানুষ মেরে ফেলে। এখন আমার কথা হইল, আমি যদি বাংলাদেশে 25 বছর থাকতে পারি, এখন 10 বছর ইউরোপে থাকার কারণে কি এমন হয়ে গেল যে আমি এখন আর বাংলাদেশে, যেই দেশে যেই মাটিতে আমার পূর্বের 10 প্রজন্ম থাকছে, সেখানে আমার প্রজন্ম কেন থাকতে পারবে না? আমি মনে করি, আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে এটা একটা মেন্টালিটি। আমাদের সন্তানদেরকে যদি আমরা ওই আস্থাটা দিতে পারি যে হ্যাঁ তুমি বাংলাদেশে গেলে ভালো থাকতে পারবা, এবং নিজে যদি সেটা বিশ্বাস করি, নিজে যদি শয়তানের ধোকায় না পড়ি, তাহলে আমি মনে করি যে এটা খুব বড় কোনো সমস্যা না। আমি এমন অনেক মানুষকে দেখছি তাবলিগ করে, দিনদার, পর্দায় রাখে স্ত্রীকে, হালাল খায়, সেই লোকও আপনার হচ্ছে যে হারামের দিকে ঝুঁকে পড়তেছে। একটা বড় সমস্যা যেটা ইউরোপে, যদি আপনার পরিবার নিয়ে থাকেন তাহলে আপনাকে বাড়ি কেনার দিকে যাইতে হবে। বাড়ি বলতে ফ্ল্যাট আর কি। আমরা বাড়ি বললে তো, ইউরোপের বাড়ি বললে তো আমরা বাংলাদেশ থেকে বুঝি যে বাংলো বাড়ি, বিশাল বড়, একটা কম কি বলে এটাকে, এরিয়া নিয়ে বাড়ি, ওইরকম কিছু না। ইটালিতে বা ইউরোপে বাড়ি বলতে কিন্তু ফ্ল্যাটকে বোঝায় নর্মালি, 2 রুমের বা 3 রুমের ফ্ল্যাটকে বোঝায়। তো এইটা বাসা বাড়ির সংকট এত বেশি যে বেশিরভাগ মানুষই সুদে ব্যাংক থেকে লোন নিয়ে এই বাড়ি কিনে, এবং অনেক দিনদার মানুষকে আমি এটা করতে দেখছি। সো ইউরোপে স্থায়ী হইতে গেলে মানুষের মধ্যে এই জিনিসটা ঢুকে যায় যে আমি ভাড়া দিয়ে থাকতেছি, তাহলে আমি একটা বাড়ি কিনে আমার সন্তানরাও থাকতে পারবে। তখন কিন্তু সুদে বাড়ি কেনার ব্যাপারটা চলে আসে। তো যেই মানুষ এটা মনে করে যে আমি বাংলাদেশে গেলে আমাকে মেরে ফেলবে, বাংলাদেশে কারেন্ট নাই, আমার সন্তানদের গরম লাগবে, তারা অসুস্থ হয়ে যাবে, তারা মূলত এই বাড়ি কেনার দিকে যায়। এখন যারা প্র্যাকটিসিং না, তাদের বিষয়ে কিন্তু আমি কোনো কথা বলতেছি না। আমি মনে করি প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা স্বাধীন করে বানাইছে। কে কি করবে না করবে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কারো মন চাইলে কুফরি করবে, কারো মন চাইলে ঈমান আনবে। হিসাব হবে মৃত্যুর পরে। সো আমি দুনিয়াতে তো কারোর সাথে জবরদস্তি করতে পারি না। জাস্ট আমার পরামর্শটা হচ্ছে, যারা দিনদার মানুষ, যারা আলেম, আমি ইদানিং অনেক আলেমকেও দেখি যে তারা অনেকে হয়তো বুঝে না বা বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিসের, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার জন্য কিন্তু এইটা উপযুক্ত জায়গা না। আমাদের দেশের আলেমরা যে বলেন যে ইউরোপে আপনার সমস্যা হবে, আপনার জন্য হালাল হারাম না, একজন মুমিনের যে পেরেশানিগুলি, এটা ওনারা যে ফতোয়াটা দেন, এটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। আমি এখানে আসি, এই জন্য আমি বুঝতেছি। ইজা আসারতকে হাসানাতুকা ও ইজা আসাআতকা সাইয়্যাতুকা। ইমানের আলামত হইল আপনার মধ্যে যে ইমান আছে, এটা বোঝার উপায় হইল যে কোনো খারাপ কাজ করলে আপনার কষ্ট লাগে, আর কোনো নেকির কাজ করলে আপনার ভালো লাগে। আপনি যখন 24 ঘন্টা আপনি এইখানে যখন হারামের মধ্যে থাকবেন, যখন রাস্তাঘাটে বের হইলেই আপনি প্রায় উলঙ্গ অর্ধনগ্ন নারীদেরকে দেখবেন, এবং একটা পর্যায়ে এমন আসবে যে এটা আপনার কাছে কোনো গুনাই মনে হবে না, বাট আপনি স্টিল গুনার মধ্যে কিন্তু আছেন। তো যেটা বলছিলাম, যে আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা দেখবেন যে ইউরোপে অনেক মানুষ ব্র্যান্ড নিউ গাড়ি ব্যবহার করে, আবার অনেক মানুষকে দেখবেন যারা হচ্ছে ভাঙ্গাচোরা গাড়ি ব্যবহার করে আমাদের মতো। তো এটা খুব সোজা ব্যাপার, ব্র্যান্ড নিউ গাড়ি নেওয়া। আমি চাইলে একটা টেসলা নিতে পারি। এটার জন্য জাস্ট একটা কাজ লাগে, যে কাজটা এইটাকে বলা হয় ইনডিটারমিনাতো, আপনার হচ্ছে যে স্থায়ী কাজ, আপনি একটা কোম্পানির স্থায়ী একজন এমপ্লয়ি। তো সেইটা দিয়েই আপনি গাড়ি নিতে পারবেন, বাট ব্যাংক লোন, সুদে আপনি এখানে চকচকে লাইফ লিড করতে পারবেন। বাট যখন আপনি ক্যাশে কিনতে যাবেন, এটা ইউরোপের একটা বাস্তবতা, যে ইউরোপের মানুষ যারা, আপনি যদি বোম মারেন কারোর কাছে, আপনি 10,000 ইউরো পাবেন না। যারা ইউরোপিয়ান, বাংলাদেশিদের কাছে পাবেন, বাংলাদেশিরা 3 পুরুষের জন্য জমায়, তাদের হিসাব আলাদা। তো এইখানে চকচকে লাইফ লিড করতে গেলে আপনাকে খুব ইজি উপায় হলো আপনাকে সুদের সাথে জড়ায় যাওয়া। আপনি সুদে অভ্যস্ত হয়ে যাবেন। আপনি প্রতি বছর নতুন আইফোন কিনতে পারবেন। ইউরোপের আমি মনে করি যে 100% মানুষই ব্যাংক্রাফট, সবাই লোনের মধ্যে ডুবে আছে। তার বাড়ির লোন, গাড়ির লোন, আইফোনের লোন, তার হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের লোন, সব কিছু এখানে খুব ইজি করা আছে। ফাইন, এটাকে বলে ইটালির ভাষায় ফিনান্সিয়ামেন্তো। আপনি যখন একটা এসি কিনবেন বাসার জন্য, তখন বা একটা ওয়াশিং মেশিন কিনবেন, সেটা ওইভাবে ওরা প্রসেস করে দেয় যে প্রতি মাসে আপনার বেতন যখন অ্যাকাউন্টে ঢুকবে, সেখান থেকে টাকা কেটে নিয়ে যাবে। সো যারা আমার কাছে এই প্রশ্নটা করছেন যে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি ছাড়া ইউরোপে থাকা অনেক কঠিন,
তাদের ক্ষেত্রে বলতেছে যে আপনি আপনার ফ্যামিলি আনতে পারেন, এনে 5 বছর থাকতে পারেন, ম্যাক্সিমাম আপনার বড় সন্তানের বয়স 10 বছর পর্যন্ত আপনি এখানে থাকতে পারেন। এরপরে নর্মালি স্কুলে যেই জিনিসগুলো পড়ানো হয় স্কুলের বইগুলোতে, আমাদের যে সমস্ত দিনী ভাইরা এখানে আছেন তাদের সন্তানরা স্কুলে পড়ে, তারা আমাকে অলরেডি আমার সাথে এই বিষয়গুলো ডিসকাস করছেন। আমার ছেলে যদিও এখন স্কুলে যায় না, বাট সে হয়তো এই বছর থেকে যাবে। ক্লাস 6 থেকে মূলত এখানে মানে বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো, যেগুলো আমাদের দেশের মেডিকেলে যেগুলো পড়ানো হয়, এগুলো ক্লাস 6 থেকেই বাচ্চাদেরকে পড়ানো হয়। বিভিন্ন যৌন শিক্ষা তাদেরকে দেওয়া হয়। এগুলোর কারণে আসলে তাদের কাছে এই জিনিস মানে যৌনতার যে বিষয়টা এখানে বাচ্চাদের কাছে এটা অপরাধ মনে হয় না। অর্থাৎ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, বাট তোমাকে জানতে হবে যে যৌনতার সাথে তুমি কীভাবে জড়াবা, কীভাবে কাজগুলো করবা। তো স্কুলে এই শিক্ষাগুলো দেওয়া হয়, ফলে মানে মেন্টাল যে চেঞ্জ বা ইসলামিক কালচারের বাইরে একটা ভিন্ন কালচারাল যে চিন্তাভাবনা, এটা মূলত ছোটোবেলা থেকেই এখানে গ্রো করে। বাট 10-এর পর থেকে বা ক্লাস 6-এর পর থেকে এই জিনিসগুলো বেশ ব্যাপকভাবে মানে এই জিনিসগুলো বাচ্চাদের মাথার মধ্যে ঢুকতে থাকে। সো আমি মনে করি যদি যারা দিনদার আছেন, যারা তাবলিগ করেন বা আপনি সালাফি, আপনি জামাত ইসলাম করেন, জামাত ইসলামের বাইরে অবশ্য অনেক কিছুই এগুলো ছাড় দেন, ওনাদের হিসাব আলাদা। বাট যদি আপনি খুবই স্ট্রংলি শরিয়ার বিধানগুলো মানার চেষ্টা করেন, তাহলে আপনাকে কিন্তু আমার সাজেশন হলো এটা যে আপনি ম্যাক্সিমাম 5 থেকে 7 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত আপনি আপনার পরিবার নিয়ে থাকতে পারেন। তারপরে যদি স্কুলিংটা দেশে করেন, আপনি মাদ্রাসায় পড়ানোর দরকার নাই, আপনি যদি স্কুলেও পড়ান, বাংলাদেশের স্কুলে দরকার নাই আমি বলতেছি না, আমার ক্ষেত্রে আমি তো মাদ্রাসায় চুজ করব। বাট আপনি যদি স্কুলেও পড়ান, বাংলাদেশি এনভায়রনমেন্টে যদি সে বড় হয়, সে অনেক রকমের ফিতনা থেকে, অনেক মুসিবত থেকে কিন্তু বেঁচে যাবে। এরপরে তার বয়স, সে যখন প্রাপ্তবয়স্ক হবে, বিয়ে শাদী করবে, তখন সে এখানে আবার থাকতে পারে। যদিও না থাকাটাই ভালো, তাহলে সে আবার তার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে আবার চ্যালেঞ্জ চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। এটা এক ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা করা। ভিডিওটা কেমন লাগলো আপনারা মন্তব্যে জানাবেন। আর যে কোনো বিষয় ইউরোপের ব্যাপারে আপনাদের যদি জানার থাকে, আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।